বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনের দিন থেকে পর্যন্ত 1000 নেতাকর্মী আহত, বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত বিপুল বিজয় পাওয়া বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রায় 1000 নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনায় চিকিৎসাধীন নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত এনসিপির নেতাকর্মীদেরকে দেখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গেলেই সেটাই আমাদের অন্যায়। এ দেশটা কি কোনোদিন ভালো হবে না? দেশের মানুষ কি কোনোদিন ভালো হবে না? দেশের মানুষ তারা কি নিজের ভালো নিজেরা বুঝতে পারে না? এমন প্রশ্ন তুলেছেন সাবেক এই উপদেষ্টা। এরপর জানাবো নিজের ছেলের পরাজয়ে যে অভিযোগ তুললেন কর্নেল অলি আহমেদ। চট্টগ্রাম 14 চান্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রমের ছেলে এলডিপির প্রার্থী ওমর ফারুক 1026 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আজ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদ। কি কারণে কর্নেল অলির ছেলে হেরেছে, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা জামাত আমিরের খড়ের গাদা পুড়িয়ে দিল বিএনপির সন্ত্রাসীরা। ছাগলনাইয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে জামাতের সহসভাপতি নুরুজ্জামানের 3টি খড়ের গাদায় আগুন দিয়েছে বিএনপির দুর্বৃত্তরা। আজ রাত 1:15টার দিকে পূর্ব ছাগলনাইয়া মিয়াজিপাড়ায় এই ঘটনা ঘটে। এবারে জানাবো শপথ 16 ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্যদের, বিকালে জানিয়েছেন প্রেস সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণ 16 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার জাতীয় সংসদ নির্বাচনে 16 তারিখে সকালে যারা সংসদ সদস্য হবেন এবং যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন তাদের শপথ পড়ানো হবে বিকালে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানিয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি ক্ষমতায় থাকবেন না, খুব দ্রুত তিনি চলে যেতে চান। সেজন্য দায়িত্বভার বিজয়ী রাজনৈতিক দল এবং সংসদ সদস্যদের হাতে তিনি তুলে দিয়ে যে কোনো সময় তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো ফেনীর ছাগলনাইয়ায় সেই মহিলার দায়িত্ব নিলেন তারেক রহমান। ফেনীর ছাগলনাইয়ায় এক মহিলা বিএনপিকে ভোট দেয়, তার স্বামী তাকে তালাক দিয়েছে। এই ঘটনায় তারেক রহমানের নেতাকর্মীরা ওই মহিলার খোঁজ খবর নিয়ে তারপর তারেক রহমান তার দায়িত্ব নিয়েছেন। এমন একটি ঘটনায় তারেক রহমানের মহানুভবতা প্রকাশ পেয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাসপাতালে নেতাকর্মীদের দেখতে গিয়ে আসিফ মাহমুদ জানালেন, নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত সন্ত্রাসী বিএনপির হামলায় আমাদের 1000 নেতাকর্মী আহত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত বিপুল বিজয় পাওয়া বিএনপি, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রায় 1000 নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে দলটির মুখপাত্র ও
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনায় চিকিৎসাধীন নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত এনসিপির নেতাকর্মীদের দেখতে গিয়ে এমন তথ্য জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদ অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের সত্ত্বে তাদের সমর্থন দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এ সময় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগকে তারা যদি পুনর্বাসনই করে তাহলে দীর্ঘ ১৭ বছর তাদেরকে যখন পিটিয়েছিল, খালেদা জিয়াকে যখন আটক করে তারপর বন্দী করে রেখেছিল, তখন তারা কোথায় ছিল তাদের এই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করার এই ব্যবস্থা। এখন যখন আমরা আন্দোলন করেছি, দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিবাদকে আমরা দেশছাড়া করেছি, এখন তারা আবার আওয়ামী লীগের সঙ্গে সেই আঁতাত করে তাদেরকে যদি দেশে ফিরে আনে, তাহলে আমি বলবো ২৪-এ যে মানুষগুলো তাদের জীবন দিয়েছে তাদের জীবনকে ফিরিয়ে দিতে হবে এই বিএনপিকে। আবার তারা যদি এই জনগণের সঙ্গে গাদ্দারি করে, তাহলে এই জনগণ তাদেরকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে, আগামীতেও তাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। তারা শুধু রাহাজানি সন্ত্রাসী কাজ করছে এবং দেশটাকে আবারও দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা বলতে চাই, এখনো সময় আছে, এখনো এই সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে এবং আমাদের নেতাকর্মীদের উপর যারা হামলা চালাচ্ছে তাদেরকে এখনই থামাতে হবে তারেক রহমানের। যদি সেটি না করে, তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আমাদের সঙ্গে দেশের জনগণ আছে, দেশের জনগণ জানে তারা কিভাবে ভোট ডাকাতির মধ্য দিয়ে ক্ষমতায় গেল। ছেলের পরাজয় যে অভিযোগ তুললেন কর্নেল ওলি। চট্টগ্রাম ১৪ চান্দানাই সাতকানিয়া আংশিক আসনে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ বীরবিক্রম বলেছেন, ছেলে এলডিপির প্রার্থী ওমর ফারুক ১,০২৬ ভোটে হেরেছে। অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ আসনে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। বেসরকারি ফলাফলে দেখা গেছে জসিমউদ্দিন আহমেদ পেয়েছেন ৭৬,০০০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত ছাতাপতি কর্নেল ওলি আহমেদের ছেলে ফারুক পেয়েছেন ৭৫,৪৬৭ ভোট। ছেলের পরাজয়ের পর আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দেন কর্নেল ওলি। ভিডিওতে তিনি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছেন। ভিডিও বার্তায় ওলি আহমেদ দাবি করেন, হাশিমপুরে তরুণ সংঘ স্কুল, হাশিমপুরে বড় পাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দোহাজারি আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের কয়েকটি কেন্দ্রে বিকাল ৪:৩০টার পর অপরিচিত কয়েকশো ব্যক্তি প্রবেশ করে জোরপূর্বক ব্যালট বাক্সে ভোট দেয়। অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে জসিমউদ্দিন আহমেদ ৬ থেকে ৭টি মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা মূলত আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, পাশাপাশি তারা বিভিন্নভাবে এসব কর্মকাণ্ডগুলো করেছে। তাই এদের বিরুদ্ধে এখনই রুখে দিতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে ইচ্ছাকৃতভাবে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কতটা নির্লজ্জ হলে একটি রাজনৈতিক দল, কতটা দেউলিয়া হলে এমন কাজ করতে পারে, এদেশের জনগণ কখনোই তাদেরকে ক্ষমা করবে না। তারা জনগণের সঙ্গে যে তামাশার একটি নির্বাচন করলো, এটি আমরা বুঝতে পেরেছি। আসলে এখন যদি আন্দোলনে যাই, আবারও জুলাইয়ের মতো অসংখ্য মানুষ মারা যাবে। আমরা চাই না কোনো মায়ের বুক আবার খালি হোক। এমনিতে আমরা জুলাই দেখে অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা চাই না যে বাংলাদেশে হয় তারা এবার বেইনসাফি করে জিতেছে, কিন্তু বাংলাদেশের জনগণের মনে যে দাগ কেটেছে, এই জায়গা থেকে বিএনপি কোনোদিনও বেরিয়ে আসতে পারবে না। তারা একটা লুটেরা মাফিয়া সরকার নিয়ে আসবে, দেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলবে। সেটি বাংলাদেশের জন্য আরো বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে মূলত আগামীতে আমরা এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখব, সেটি এখন দেখার বিষয়। নির্বাচন পরবর্তী সহিংসতা, জামাত নেতার
খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামাতের সহসভাপতি নুরুজ্জামানের ৩টি খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার রাত ১:১টার দিকে পূর্ব ছাগলনাইয়া মিয়াজি পাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ছাগলনাইয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আশরাফুল ইসলাম আগুনে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা জামাতের নায়েবে আমির মিজানুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভোটের আগের দিন কিছু ব্যক্তি নুরুজ্জামানের বাড়িতে গিয়ে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে ছাগলনাইয়া পৌর জামাতের আমির মুফতি আব্দুল হান্নান জানান, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন। সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এই ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে তারা। শপথ ১৬ ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের নতুন এক অধ্যায়। রাতে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক সূত্র থেকে সব তথ্য জানা গেছে সোমবার সকালে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। পরে একই দিন বিকেলে মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পড়ানো হবে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। খুব দেরি হলে এটা ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি তারিখ এর পরে যাওয়ার প্রশ্ন কোনোভাবেই আসে না বলে জানিয়েছেন প্রেস সচিব। প্রেস সচিব আরও জানিয়েছেন যে এবারে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা মূলত নতুন সরকার গঠন করেছি এবং নতুন সরকার চায় যে দেশে একটি গণতান্ত্রিকভাবে তারা সুন্দর পদ্ধতির মধ্য দিয়ে তারা এই দেশটাকে পরিচালনা করতে চায়। সেই জায়গাটি থেকে আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি বলে জানিয়েছেন তিনি। প্রেস সচিব আরও জানান, আমরা এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনে একটা বার্তা দিচ্ছি। সেটি হচ্ছে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে না। অনেকে নানা রকম প্রশ্ন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের কথা রেখেছি। আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছি। নির্বাচন নিয়ে অনেকেই নানা রকম মিথ্যার আশ্রয় নিয়েছিল, কিন্তু আমরা সে বিষয়গুলোকে পাত্তা দেইনি। আমরা আমাদের মতো করে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে নিয়ে এবার একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশের নির্বাচন জনগণকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এসব বিষয়ে সফল হয়েছি।